দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটা আমরা আগে শুরু করছিলাম, অনেক কিছু পড়েও ফেলছি। এখানে অনেক কিছুই আমাদের পুরাতন জিনিস আমরা পাবো, কাজে খুব বেশি কঠিন না। এটা বইয়ের মধ্যে সব থেকে সহজ অধ্যায়, বোটানির মধ্যে আর কি। হ্যাঁ, কাজে এই নিয়ে খুব বেশি চিন্তা করার কিছুই নাই। আশা করি তোমরা শান্তি মতো কাটাইতে পারবা। চলো দেখি কি কি আছে। এই যে ফেনেরোগ্যামস কারা, ক্রিপ্টোগ্যামস কারা, আমরা এগুলো আগেই বলেছি, আরেকবার রিকল করি। ফেনেরোগ্যামস হচ্ছে যাদের ফুল হয়, ক্রিপ্টোগ্যামাস হচ্ছে যাদের ফুল হয় না। ক্রিপ্টোগ্যামাসকে আমরা আবার লোয়ার হায়ারে ভাগ করছিলাম। এদের মধ্যে থ্যালোফাইটা ছিল, ব্রায়োফাইটা ছিল, টেরিডোফাইটা ছিল। ঠিক আছে, এদের তাদের মধ্যে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা নিয়ে আমরা আলোচনা করব। শৈবাল ছত্রাক আমরা পড়ে ফেলছি অলরেডি, যেহেতু তাদের থেকে তুলনামূলকভাবে উন্নত ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, এখন এদের মধ্যে আবার হচ্ছে ওই যে বলছিলাম না কিছু লিঙ্কার থাকে। উচ্চ শ্রেণীর ফেনেরোগ্যামস আর হচ্ছে ক্রিপ্টোগ্যামের মধ্যে কানেক্টর হচ্ছে টেরিডোফাইটা। আর ব্রায়োফাইটা কি, একেবারে লোয়ার ক্রিপ্টোগ্যামস আর হায়ার ক্রিপ্টোগ্যামস। লোয়ার ক্রিপ্টোগ্যামস হচ্ছে তোমার শৈবাল ছত্রাক, আর হায়ার ক্রিপ্টোগ্যামস টেরিডোফাইটের মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রিজ কে বলতো? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা, গুড। আচ্ছা, এই যে দেখো এখানে বলেছে কিছু কথা, তাদের মধ্যে ব্রায়োফাইটাও কিন্তু থ্যালোফাইটার অন্তর্ভুক্ত ছিল। তার মানে এরাও থ্যালাস টাইপের, মানে থ্যালোফাইটা না, বাট হচ্ছে এরা থ্যালাস টাইপের। ঠিক আছে, যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে বাহ্যিক মৌলিক পার্থক্য হলো ব্রায়োফাইটাকে সত্যিকারের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু টেরিডোফাইটা উদ্ভিদ সমূহকে সত্যিকারের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা চলে। এছাড়াও আমরা দেখছি ভাস্কুলার টিস্যু তন্ত্র সৃষ্টি হচ্ছিল বা শুরু হচ্ছিল টেরিডোফাইটা থেকে। ঠিক আছে, তার মানে ব্রায়োফাইটা হবে অ্যাভাস্কুলার আর টেরিডোফাইটা হবে ভাস্কুলার। অপেক্ষাকৃত কম উন্নত হ্যালোফাইটা এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ হলো ব্রায়োফাইটা। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা নতুন কিছুই পাই নাই, সব পুরাতন জিনিস আমরা জাস্ট অ্যাড করছি। আরো কিছু জিনিস আছে, যেমন এরা হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে, বলতো কি হবে? এরা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড। হ্যাঁ, আমি না এই ব্যাপারটা এত ভালো আগে বুঝতাম না, এই জন্য আমি এখানে একটা কাজ করে রাখছিলাম, মগ লিখে রাখছিলাম। ম দিয়ে হচ্ছে মস, আর গ দিয়ে হচ্ছে গ্যামিটোফাইট প্রধান। ঠিক আছে, মানে মস গুলো হবে গ্যামিটোফাইটিক। ঠিক আছে, আচ্ছা, আর ব্রায়োফাইটদেরকে কিন্তু মস বলা হয়। এটা মনে রাখতে পারো তোমরা। ওই চরম দুর্দিনে, মানে যখন আর কি কিয়ামতের কথা তো বলতেছি না, এটা তো মানে হচ্ছে যখন পরীক্ষার সময় আর কি, যখন কিছুই মাথায় থাকে না, হ্যাঁ, তখন এই জগমগ মাথায় থাকতে পারে। যদি থাকে তাহলে সুবিধা পাবা। এত হিসাব করারও আসলে টাইম থাকে না যে হ্যাঁ ওখান থেকে শুরু হচ্ছে ভাস্কুলার বান্ডেল, ওখানে গিয়ে তোমার ডিপ্লয়েড শুরু হচ্ছে, তাহলে আগের গুলো হ্যাপ্লয়েড। ঠিক আছে, সেক্ষেত্রে এগুলো টুকটাক কাজে দিতে পারে, টোটকা। হুম, আচ্ছা, তাহলে ব্রায়োফাইটার আরেকটা সুন্দর নাম আছে, এরা হচ্ছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, উভচর কেন বলা হয়? ওই যে আমরা দেখলাম যে এদের প্রজননের সময় অন্তত পক্ষে এদেরকে একবার হলেও পানির সাহায্যে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই জন্য উভচর বলা হয় আর কি। ব্রাউন বডি ব্রায়োফাইটা, এটা মনে রাখতে চাই। এই বৈশিষ্ট্যগুলো আমরা ইতিপূর্বেও একবার দেখিয়েছিলাম, এখন আরেকবার একটু দেখিব। এরা বহুকোষী উদ্ভিদ, হ্যাঁ, অপুষ্পক এবং অবীজী। ঠিক আছে, এগুলোর মানে আমরা সবাই জানি, ফুল হয় না কারণ এটা ক্রিপ্টোগ্যামাস। হ্যাঁ, ফুল না হইলে তো বীজ হবে না। তারপরে এদের হচ্ছে দেহ গ্যামিটোফাইটিক, এটাও জানি আমরা। হ্যাপ্লয়েড, পুরাতন জিনিস সব। থ্যালয়েড, তাও জানি, পড়বো না আর। নরম পাতার মতো অংশে চিহ্নিত করা যায়, এগুলো মনে না রাখাই বেটার, কারণ যদি ভুল হয় আবার। সেফ অপশন হচ্ছে এরা থ্যালয়েড, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। হ্যাঁ, চিহ্নিত করা যায়, এটা মনে রাখতে পারো। টেরিডোফাইট, এর নির্ভরশীলতা নাই। হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট, আচ্ছা এটা বাদ। এর নিচের বৈশিষ্ট্য দেখো, এদের মূল নাই, মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে। যদি নিচের দিকের অংশটা বহুকোষী হয় তখন আমরা তাদেরকে বলি স্কেল। আর রাইজয়েডটা তোমরা ছত্রাকে পড়ছিলা, মনে আছে না? ছত্রাকের রাইজয়েডের কথা মনে আছে? লাইকেনের ক্ষেত্রে ছিল, কিন্তু রাইজয়েড ছিল না। পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফা কি ছিল না? জি ভাই। হ্যাঁ, ভাইয়া।
আচ্ছা, বলিও না, হ্যাঁ, ভুলা যাবে না। আচ্ছা, এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই, দেহ প্যারেনকাইমাল টিস্যু দ্বারা গঠিত। পুরাতন বৈশিষ্ট্য এটা, ভাস্কুলার টিস্যু নাই, দেহ প্যারেনকাইমাল টিস্যু দ্বারা গঠিত। এটা নতুন বৈশিষ্ট্য, এটা মার্ক করো। হ্যাঁ, ঠিক আছে, আমরা 2-3 ধাপে কিন্তু পড়তেছি। এখানে নতুন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মার্ক করো, পুরাতন বৈশিষ্ট্য বাদ। আচ্ছা, জননাঙ্গ বহুকোষী। খুব ভালো কথা। কেউ কি আমাকে একটু মনে করে বলতে পারবা শৈবাল ছত্রাকের ক্ষেত্রে কি ছিল? ভুলে গেছি নাকি? এককোষী। এককোষী ছিল, আর একটা ছিল এককোষী বা বহুকোষী। এটা ছিল বহুকোষী হলেও কি তোমার হচ্ছে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ঠিক আছে, এদের দেহ হচ্ছে বহুকোষী। আচ্ছা, তো এটা নতুন বৈশিষ্ট্য, দেখায় নাও। বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত থাকে। বন্ধা কোষের আবরণ কি, আমি এটাও তোমাদেরকে বলেছি আরেকদিন। বলেছিলাম যে কোষগুলো আবৃত থাকে, যে কোষগুলো বন্ধা মানে হচ্ছে তাদের প্রজনন ক্ষমতা নাই। ঠিক আছে, আমরা দেখি উন্নত শ্রেণীর ক্ষেত্রে ভ্রূণথলির মধ্যে থাকে, আশেপাশের কোষগুলো বিভাজিত হতে পারে না, বাট কিছু কোষ আছে যারা জননের ক্ষেত্রে কাজ করে। ওদের ক্ষেত্রে সেই জনন কোষগুলো ছিল উন্মুক্ত, এদের ক্ষেত্রে বন্ধা কোষের আবরণ দিয়ে সুন্দরভাবে সেটা আবৃত থাকে। আচ্ছা, যৌন জনন হচ্ছে এদের ক্ষেত্রে উগামাস টাইপের। উগামাস কি আমরা পড়ছি, হ্যাঁ, এটা তুলনামূলক উন্নত ওদের থেকে, এই জন্য আমরা উগামাস বলি। শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, আমরা এটা পড়ছিলাম হচ্ছে এগারিকাসের ক্ষেত্রেও পড়ছিলাম। সেখানে আমরা দেখছি যেগুলো হচ্ছে তোমার অযৌন স্পোর থাকে সেগুলো 4টা ফ্লাজেলা, আর যেগুলো তোমার হচ্ছে শুক্রাণু তৈরি হয়েছে সেগুলো ঠিকই দ্বিফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে, এখানেও কিন্তু এই বৈশিষ্ট্যটা কমন আছে ওদের সাথে। কি হয় হোক। হুম, আচ্ছা শোনো, তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে এটা দ্বিফ্লাজেলা বিশিষ্ট হবে। টেরিডোফাইটের ক্ষেত্রে আবার বহু ফ্লাজেলা বিশিষ্ট এটা। ঠিক আছে, কাজে এই বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে। নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন, এটা আমরা শুরুতে পড়ছি। এদেরকে উভচর উদ্ভিদ বলার কারণই হচ্ছে জলীয় মাধ্যম নিষেকের জন্য প্রয়োজন। ভ্রূণ বহুকোষী, স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। একটু আগে আমরা পড়লাম বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃত থাকে। হ্যাঁ, একই ঘটনা বারবার ফিরে আসে। আচ্ছা, এদের স্পোর গুলো হয় হোমোস্পোরাস, এইটা একটু মার্ক করো। হ্যাঁ, হোমোস্পোরাস এদের স্পোর গুলো। ঠিক আছে, আচ্ছা, জীবনচক্রে গ্যামিটোফাইটিক দশা প্রধান এবং স্পোরোফাইটিক গৌণ। আমরা জানি এরা হ্যাপ্লয়েড উদ্ভিদ, কাজে গ্যামিটোফাইটিক দশা প্রধান হবে। পুরাতন বৈশিষ্ট্য বাদ। স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস গঠন করে বা প্রোটোনেমা উৎপন্ন করে। থ্যালাস গঠন করে এটা আমরা জানি, পুরাতন বৈশিষ্ট্য বাদ। এই যে প্রোটোনেমা উৎপন্ন করে, এইটা একটু মার্ক করো। হ্যাঁ, প্রোটোনেমা এই শব্দটা। আচ্ছা, একবার কুইক রিভিউ, নতুন কি কি পাইলাম? নতুন কিছুই পাই নাই। রাইজোইডও পুরাতন ছিল, স্কেলও পুরাতন, দেহ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এটা নতুন পাইছি। আচ্ছা, আর হচ্ছে বহুকোষী বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃত, এটা একটা নতুন পাইছি। আর কিছুই নতুন পাই নাই তেমন। এই যে বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃতর সাথেই সংশ্লিষ্ট 10 নম্বর, এদের ভ্রূণ বহুকোষী এবং স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। ঠিক আছে, আর নতুন কি পাইলাম, এই যে থ্যালাস অঙ্কুরিত হয়, প্রোটোনেমা উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো অলরেডি 4-5টা বৈশিষ্ট্য চলে আসছে 13টা বৈশিষ্ট্য থেকে। ওকে, আচ্ছা, আমরা এরপরে একটু দেখি। এই বিভাগে উদ্ভিদ সমূহকে 3টি শ্রেণীতে বিন্যস্ত করা যায়: হেপাটিকি, অ্যান্থোসিরোটি এবং মাসাই। ঠিক আছে, তাহলে এটা একটু পড়তে হবে, এটা কিছুই নাই করার, তোমাদের পড়ার কাজ। এদের বিভাগের উদ্ভিদ সমূহকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়: হেপাটিকি, অ্যান্থোসিরোটি এবং মাসাই। আচ্ছা, ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য। আদি বৈশিষ্ট্য মানে হচ্ছে পুরাতন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা কিন্তু আবার ওই হিসেবে হিসাব করলে হবে না যে এদের নিউক্লিয়াস সুগঠিত থাকবে না। হ্যাঁ, এই ধরনের না কিন্তু। আদি মানে হচ্ছে পুরাতন বৈশিষ্ট্য, মানে হচ্ছে ওই যে ওরা লোয়ার থ্যালোফাইটাকে ছেড়ে উঠে চলে আসছে ব্রায়োফাইটাতে, তো তাদের কিছু বৈশিষ্ট্য তার মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, পুরাতন আমরা জানি। দেখো হ্যাপ্লয়েড, অধিকাংশই থ্যালয়েড, মূল কাণ্ড নাই, ভাস্কুলার টিস্যু নাই, এরা হোমোস্পোরাস। ঠিক আছে, আচ্ছা, কমন বৈশিষ্ট্য এগুলো, এগুলো নিয়ে মাথা ঘামাবা না। আচ্ছা, ব্রায়োফাইটের উন্নত বৈশিষ্ট্য, এই যে এখানে আসো। এখন কি এরা নতুন ভাবে পাইছে?
এই যে দেখো এদের ক্যাপসুলে অবস্থিত কলুমেলা, স্টোমাটা যুক্ত এপিডার্মিস আর ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য এমসিকিউ এর জন্য। এত ডিটেলস জানা লাগবে না। হুম, আচ্ছা, অ্যান্থোসেরাসের ক্ষেত্রে এটা পাওয়া যায়। ওকে, এটা যদিও বা এভাবে আসে না, রিডিং দিবা। ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ কেন বলা হয়? আমরা বলছি নিষেকের জন্য এটা প্রয়োজন। এই দেখো পানি ছাড়া জনন ঘটে না, শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকট উপস্থিত হয় এবং পানিতে উপস্থিতিতে নিষেক ক্রিয়া সংগঠিত হয়। আচ্ছা, জলজ উদ্ভিদের ন্যায় এরা পানি শোষণ করে, দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্ধ্র থাকে, এই কারণে ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। ওকে, এখানে নতুন কিছু নাই, নতুন কিছু এখন পর্যন্ত আমরা বেশি পাই নাই। এখন আসলে যে রিক্সিয়ার কথা। ওকে, রিক্সিয়া কি? এটা হচ্ছে হেপাটিসি শ্রেণীর অন্তর্ভুক্ত একটা গণ। হুম, আচ্ছা, এই যে রিক্সিয়া ফ্লুইটেন্স, এরা হচ্ছে জলজ। ফ্লুইটেন্স মানে বোঝাই যায় এরা কি ভেসে বেড়ায়, ঠিক আছে, পানির মধ্যে ভেসে বেড়ায়। এদের একটা সুন্দর নাম হচ্ছে লিভার ওর্ট, ঠিক আছে। লিভার ওর্ট কেন বলা হয়? তার কারণ হচ্ছে এদের শেপটা হচ্ছে লিভারের মতো। লিভার মানে কি জানো কেউ? বাংলায় কি বলে? যকৃৎ। যকৃৎ, গুড। যকৃৎ। আরো একটা সুন্দর নাম আছে, বলতে পারবা? মানে আমরা ইউজ করি আর কি। এ বাপ মা গালি দেয় না? কলিজা বলে। হ্যাঁ, গুড, ভেরি গুড। কলিজা বলে। তোর কত বড় কলিজা এসে দাঁড়াও দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে যকৃৎ, নিচে নিচে থাকে, ডায়াফ্রামের নিচে, ঠিক আছে, ডান দিকে। তো এটার আকৃতি অনেকটা হচ্ছে ওই যে লিভার শেপ, আর যেহেতু এটা ওই পানির মধ্যে থাকে এই অনুযায়ী এদেরকে বলা হয় লিভার বোর্ড। আচ্ছা, এদের 45টা প্রজাতি শনাক্ত করা গেছে। আবাসস্থল দেখো, এরা ওই সাথে সাথে প্রাচীরের গায়ে জন্মে, নদী তীরের বালিতে জন্মে, আর একমাত্র ফ্লুইটেন্স আছে যেটা পানিতে ভেসে বেড়ায়। আচ্ছা, তবে যেখানেই জন্মাক না কেন আমরা দেখলাম যে জননের জন্য এর পানির দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, এখন বাহ্যিক বৈশিষ্ট্য আসো। এখানে দেখো এর দেখে না এই যে কিরকম অনেকটা ইয়ার মতো, ফুলের মতো এদের শেপ, এই জন্য এই শেপটাকে রোজেটও বলা হয় অনেক সময়। আমরা আবার ম্যালেরিয়া পরজীবী পড়ার সময় একটা রোজেট পাইছিলাম, ঠিক আছে, তার সাথে এটাকে গুলাবানা। হ্যাঁ, এইখানে এটা প্রত্যেকটা আলাদা আলাদা পাতার মতো, বুঝছো তো, সেক্ষেত্রে এই যে কেন্দ্রে একটা কেন্দ্রীয় শিরা থাকে প্রত্যেকটা। হ্যাঁ, এই কেন্দ্রীয় শিরা যায় প্রান্তের দিকে, আবার গিয়ে ছড়ায় যায়। এই যে এদের মাথায় আবার এরকম একটা করে খাঁজের সৃষ্টি হয়, এই যে খাঁজ, এই খাঁজটাকে আবার বলে অগ্রস্থ খাঁজ। হম, অগ্রস্থ খাঁজ, ঠিক আছে, এই যে। আচ্ছা, এই অগ্রস্থ খাঁজের দুই দিকে যেহেতু দুইটা শাখার সৃষ্টি হলো, দুইটা এই জন্য এদেরকে বলছে দেগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এখানে এটা মধ্যশিরা থাকবে, এটা প্রান্তের দিকে গিয়ে হচ্ছে এটা অগ্রস্থ খাঁজের সৃষ্টি করবে, যেটা হচ্ছে দেগ্র শাখা বিশিষ্ট হবে। হম, কিছু নতুন টার্ম, এটা আশা করি সমস্যা হবে না। আচ্ছা, দেখো এখানে সেগুলোই বলছে, থ্যালাসটা হবে সবুজ শায়িত এবং বিষম পৃষ্ঠ। বিষম পৃষ্ঠ মানে দুই পিঠ একই রকম হবে না, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। থ্যালাস এই যে গোলাকার পাপড়ির মতো থাকে, এই জন্য বলে রোজেট। এই যে লম্বা লম্বি মধ্যশিরা থাকে, আমরা দেখে আসলাম। মধ্যশিরা বরাবর খাঁজ থাকে, যাকে বলে অগ্রস্থ খাঁজ, তাও জানি। হ্যাঁ, থ্যালাসের নিচের পৃষ্ঠ থেকে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড সৃষ্টি হয়, আমরা বৈশিষ্ট্য পড়ার সময় পড়ে আসছি। রাইজয়েড গুলো মসৃণ এবং অমসৃণ দুই রকমের হইতে পারে। থ্যালাসকে মাটির সাথে আটকায় রাখা, মাটি থেকে পানি খনিজ লবণ শোষণ করা, এগুলো এদের কাজ। স্পোরোফাইট সর্বাপেক্ষা সরল এবং সম্পূর্ণরূপে গ্যামিটোফাইটিক অবস্থার উপরে নির্ভরশীল। এটাও পুরাতন কথা, গ্যামিটোফাইটের উপর স্পোরোফাইট নির্ভরশীল, কারণ এরা নরমালি থাকেই হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামিটোফাইটিক, কাজে এটা ডিপ্লয়েড দশাটা তার উপর ডিপেন্ডেন্ট হবে। স্পোরোফাইট শুধুমাত্র গোলাকার ক্যাপসুলে গঠিত, যা থ্যালাসে নিমজ্জিত থাকে। ওকে, এটা থ্যালাস যখন দেখবো আমরা, যখন গ্যামিটোফাইটিক দশা দেখবো, সরি স্পোরোফাইটিক দশা দেখবো, তখন ক্লিয়ার হবে। আচ্ছা, অভ্যন্তরীণ গঠন। এখন দেখো আমরা দেখলাম উপর থেকে দেখতে এদেরকে ওইরকম দেখা যায়, আমি যে সেকশন করি, হ্যাঁ, সেকশন করলে দেহে আমরা এদের এরকম কিছু অঞ্চল পাবো সুস্পষ্ট
কিছু অঞ্চলে এরা বিভক্ত থাকবে। উপরের দিকে তার মধ্যে থাকবে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, এই যে ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, নিচের দিকে সঞ্চয়ী অঞ্চল থাকবে, আর তার নিচের দিকে থাকবে নিম্নতম। কেন এভাবে থাকে? কারণ আমরা জানি উপরে যেটা থাকে সেটাতে সূর্যালোক পড়ে, আর সূর্যালোক পড়লেই না কেবল তারা সালোক সংশ্লেষণ করবে। তাহলে এরা খাবারটা তৈরি করতেছে, এরা যে খাবার তৈরি করে সেটা নিচের দিকে এসে এই কোষগুলোর মধ্যে জমা থাকে, এই জন্য এরা হচ্ছে কি সঞ্চয়ী কোষ। আর একেবারে নিচের দিকে, হ্যাঁ, উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ যেহেতু বিষম পৃষ্ঠ করলাম, তাহলে নিচের দিকে এরকম এটা আরেকটা লেয়ার থাকে। হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে এই কোষগুলো যদিও বা সালোক সংশ্লেষণে সক্ষম, এদের উপরে দেখো একটা করে সাদা কোষ আছে, লক্ষ্য করতেছো হয়তো। তো এই সাদা কোষটা করে এগুলোতে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, ঠিক আছে? তো ক্লোরোপ্লাস্ট যেহেতু এদের মধ্যে থাকে না, কাজে এগুলো সালোক সংশ্লেষণ করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা গঠন করে যে ঊর্ধ্ব ত্বকটা। হুম, আর বাকি নিচের যে কোষগুলো এরা ফটোসিনথেসিসে সক্ষম। দেখো ডট ডট দেয়া আছে। আর এরকম এরা কলাম গঠন করে থাকে, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এদের। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই দুই কলামের মাঝখানে এদের এটা গ্যাপ থাকে, এটা বায়ু প্রকোষ্ঠ, নরমালি বাতাস থাকে। আর এই যে সেন্ট্রালি একটা আর্কিগোনিয়া সৃষ্টি হয়। হুম, আচ্ছা, আর্কিগোনিয়া কি মনে আছে কারো? নাই, মনে নাই? কি রে, মানুষজনকে আছে না নাই? সবাই তো আছো, চুপ কেন? কথা শোনা যায় না? শোনা যায়। খুব ক্লান্ত সবাই। যাই হোক, আর্কিগোনিয়া অ্যানথেরিডিয়ার কথা ভুলে গেছো তোমরা, আমি ভুলি নাই। যাই হোক, অ্যানথেরিডিয়া হচ্ছিল পুং জননাঙ্গ, যাদেরকে আমরা অ্যানথেরিডিয়া বলতেছিলাম, আর কিগোনিয়া ছিল হচ্ছে স্ত্রী জননাঙ্গ। যাই হোক, এর ভিতরে দেখো এই যে ডিম্বাণু তৈরি হয়। এখন বৈশিষ্ট্য হচ্ছে যে পড়ে আসছো যে বন্ধ্যাকোষের আবরণী থাকে, তারপরে স্ত্রী জননাঙ্গের ভিতরে অবস্থান করে। এটা দেখে কি ওগুলো কিছু মনে হচ্ছে এখন? মিলতেছে দুই একটা? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাইলে এই মোটামুটি এই মাঝের লেয়ারটার কাজ কি তাহলে হবে? এটা খাদ্য সঞ্চয় করবে। হ্যাঁ, এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, দেখো সুন্দরভাবে কম্প্যাক্ট ভাবে আছে। এদের মাঝখানে উপরের লেয়ারটার মধ্যে কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে? আর এই যে নিচের লেয়ারটা, এখান থেকে দেখো স্কেল বের হইছে আর রাইজয়েড বের হইছে। স্কেলটা বহুকোষী, মেলা কোষ দেখা যাচ্ছে। হ্যাঁ, রাইজয়েডের কাজ কি? এরা পানি টানি শোষণ করবে, আর এটা কি, এগুলো সম্মিলিত ভাবে এটাকে আটকায় রাখবে। এই রাইজয়েড গুলো আবার দেখো মসৃণ অমসৃণ দুই রকমের আছে। ওকে, আচ্ছা। সঞ্চয়ী অঞ্চলটা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, সাধারণত কোষ গহ্বর বিবর্জিত। আচ্ছা, তাহলে আগে চিত্রটা দেখে সুন্দরভাবে বৈশিষ্ট্য করে রিকল করে নিবে, তারপরে একবার রিডিং দিবে, শেষ, আর পড়তে হবে না। এখন আসা জননের ক্ষেত্রে। হ্যাঁ, জননের ক্ষেত্রে আমরা জানি এটা তিনটা ফ্যাকরা থাকে মোটামুটি। এটা হচ্ছে অঙ্গজ, যৌন আর অযৌন। যদিও বা অঙ্গজকে আমরা অনেক সময় অযৌনর ক্যাটাগরিতে ফেলে দেই। আচ্ছা, এদের ক্ষেত্রে দেখো রাইজয়েডের অগ্রভাগে গিমা এবং থ্যালাসের উপরিভাগে টিউবার জাতীয় উপবৃদ্ধি সৃষ্টি হতে পারে, যা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। হুম, এই গিমা কি, এই যে রাইজয়েড গুলো আছে, হ্যাঁ, এদের মাথায় সৃষ্টি হয়, দেখুন, ঠিক আছে, এরকম সৃষ্টি হয়। হ্যাঁ, আর এই থ্যালাসের উপরিভাগে কিছু জিনিস সৃষ্টি হতে পারে। হুম, এগুলোকে টিউবার বলে। হ্যাঁ, আমরা আলুর ক্ষেত্রে টিউবার ইউজ করি না, জানো না? তাহলে এদের ক্ষেত্রে গিমা এবং টিউবার, সেগুলোর মাধ্যমে অযৌন জনন হয়, সরি, অঙ্গজ জনন হয়। যৌন জননের ক্ষেত্রে আমরা জানি যে অ্যানথেরিডিয়া তৈরি হবে, স্ত্রী জননাঙ্গ আর কি গনিয়া তৈরি হবে, ঠিক আছে? বরাবরই এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যানথেরিডিয়া আর কি গনিয়া কি, দেখতে কিরকম, কাজ কি? হ্যাঁ, এই যে নাশপাতি আকৃতির অ্যানথেরিডিয়া, হ্যাঁ, আর হচ্ছে ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়া। এটা মার্ক করো, এটা লাগবে। যদি সবকিছু ভুলে যাও তাহলে ওটা ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফ্লাক্স আকৃতির হবে আর্কিগোনিয়া, আর নাশপাতি আকৃতি হবে অ্যানথেরিডিয়া। আচ্ছা, অ্যানথেরিডিয়া কাকে বলি? পুংজননাঙ্গকে।
আর কি গণিয়া বলি স্ত্রী জননাঙ্গকে। গুড, ভেরি গুড। রিকশিয়ার এখন গুরুত্ব, রিকশিয়ার গুরুত্ব হচ্ছে এরা পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে, এটা মার্ক করো। এটা বারবার আসে, পরিবেশ দূষণের সূচক হিসেবে কারা কাজ করে, এটা জীবনে ভুল করা যাবে না, এটা মনে রাখতে হবে। রিকশিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য সব পড়া শেষ আমাদের, একবার এখন তুমি পড়ে দেখবা। তো এগুলো তো আমি পূর্বেই পড়ে এসেছি, এখানে নতুন কিছুই নাই পড়ার, এটা আমরা স্কিপ করলাম, বাদ। টেরিডোফাইটা, ও মা, তো চলে আসলো টেরিডোফাইটা। শেষ করে দিব অধ্যায়টা, টেরিডোফাইটা পড়বা? হ্যাঁ ভাই, ওয়াও, গুড। যাক, তোমরা শান্তি মতো ঈদ করতে চাও। আচ্ছা, হুম, এই যে টেরিডোফাইটা, হ্যাঁ, টেরিডোফাইটা হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রানজিশনাল গ্রুপ, আমরা যা যা পড়ছি সব এখান থেকে উন্নত বৈশিষ্ট্য শুরু হচ্ছিল। হ্যাঁ, এরা, এই দেখো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস ফার্স্ট, এরা ডিপ্লয়েড, সব জানা বৈশিষ্ট্য আমাদের। টেরিডোফাইটা, এই যে টেরন, পক্ষল বা পাখা বিশিষ্ট উদ্ভিদ বলা হয়। হ্যাঁ, তবে ভাই পাখা কিরকম উঠতে পারে নাকি? টেরিডোফাইটের পাতা আমি বলছিলাম তোমাদের যে খুঁজে দেখিও যদি গ্রামে যাও। এখন তো গ্রামে আছো অনেকেই, রাস্তার সাইড দিয়ে খুঁজে দেখিও তো খাঁচকাটা খাঁচকাটা পাতাওয়ালা কিছু খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, যদি পাও খুঁজে তাহলে ছবি উঠে আমাকে পাঠাই দিন, ভাই এটা কি, ঠিক আছে। আচ্ছা, অথবা ডেকি শেক খুঁজে বের করবা, প্র্যাকটিক্যাল করো অনলাইনে। ওকে, এরা অপুষ্পক, দেহে ভাস্কুলার টিস্যু থাকায় এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামও বলা হয়। ক্রিপ্টোগ্যাম মানে অপুষ্পক, ভাস্কুলার টিস্যু আছে তাই ভাস্কুলার। এই যে এই গ্রুপের সদস্যই প্রথম স্থলভাগে প্রাধান্য বিস্তার করেছিল 400 মিলিয়ন বছর পূর্বে। ওকে, টেরিডোফাইটের বৈশিষ্ট্য আসো, আমাদের কাজ কি হবে বলতো, বৈশিষ্ট্য থেকে কি করব? নতুন গুলা। হ্যাঁ, গুড, নতুন গুলা পয়েন্ট আউট করব, তাহলে কমে যাবে বৈশিষ্ট্য। এরা অপুষ্পক, অবীজী, বাদ। গ্যামিটোফাইট পর্যায়কে বলা হয় প্রোথ্যালাস, যা থ্যালাস প্রকৃতির। গ্যামিটোফাইট পর্যায়কে প্রোথ্যালাস বলা হয়, এটা দাগাও, যদিও পুরাতন বৈশিষ্ট্য, মনে আছে কিনা আমি জানি না, আমি প্রথম দিন বলছিলাম যে এরা যদিও বা থ্যালোফাইটা থেকে উঠে এসেছে, কিন্তু পুরোপুরি তার মায়া ছাড়তে পারেনি। মায়া না ছাড়ার কারণে পরিণত অবস্থায় এরা যদিও বা মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, হ্যাঁ, কিন্তু তারপরও এরা যখন গ্যামিটোফাইটিক পর্যায়ে পৌঁছায়, সন্তান জন্মদানের পর্যায়ে, তখন একবার হলেও তারা ওই আগের জীবনে ফিরে যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রোথ্যালাস বলা হয় তখন তাদেরকে, তো মানে আদি, যে আদি প্রকৃতিতে ফিরে গেছে এটা। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, এরা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড, বাদ। এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, এটাও আমরা জানি। হ্যাঁ, দাগাইলে দাগাইতে পারো, নাহলে বাদ। আচ্ছা, দেহে ভাস্কুলার টিস্যু আছে, জানি, বাদ। ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়, এটা আমরা একটু আগেও দেখেছি, তারপরেও এটা মার্ক করতে পারো। এই যে আমি ডান দিকে সি লিখে রাখছি। হুম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা পাশাপাশি এক অধ্যায়ে 2 জিনিস পড়ি, তাদের মধ্যে কমন কি আছে আনকমন কি আছে এটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গ নম্বর অথবা ঘ নম্বর একটা প্রশ্ন দিয়েই দেয়, উদ্দীপকে উল্লেখিত জীব দুইটি বা প্রাণী দুইটি বা উদ্ভিদ দুইটির মধ্যে কি কি মিল আছে অমিল আছে চিহ্নিত করো। সব তোমাকে গাইড দেখে মুখস্থ করতে হবে, তুমি যদি এরকম টেকনিক্যালি কাজ করো, এই যে একটা কমন বৈশিষ্ট্য, এই যে একটা কমন বৈশিষ্ট্য 9, এই যে একটা 6, এই যে একটা 10, ঠিক আছে, আরো কিছু কিছু কমন বৈশিষ্ট্য তো এদের আছে, এরা ফেনেরোগ্যামস, কারো ফুল হয় না, ঠিক আছে। দেখো 5টা 7টা কমন বৈশিষ্ট্য কিন্তু চলে আসে, ঠিক আছে। বুদ্ধি খাটায় কাজ করতে হবে, তাহলে কম পড়লেও সমস্যা হবে না। ওকে, তাহলে ভ্রূণ সৃষ্টি হয়, অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। আচ্ছা, এই যে রাইজোমে রূপান্তরিত হয় এটা আমরা দেখছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, এটাও কিন্তু কমনের মধ্যেই পড়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরেও তোমাদের সেফটির জন্য মার্ক করতে পারো। আচ্ছা, এই যে স্পোর সম আকৃতির অথবা অসম আকৃতির হতে পারে। হ্যাঁ, এটা একটু কম্পেয়ার করতে হবে, যে ব্রায়োফাইটের ক্ষেত্রে এটা শুধুমাত্র হয় হচ্ছে হোমোস্পোরাস, আর টেরিডোফাইটের ক্ষেত্রে এটা হেটেরোস্পোরাসও হইতে পারে, হোমোস্পোরাসও হইতে পারে। আচ্ছা, 10 মিনিট আছে, দেখা যাক কি হয়। এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষের বেষ্টনী থাকে, কমন বৈশিষ্ট্য বাদ। আচ্ছা,
এদের পুংগ্যামেট সচল অ্যান্থেরিডিয়ামে উৎপন্ন হয়, এটাও কমন বৈশিষ্ট্য। আমরা দেখছিলাম ওদের পুংগ্যামেটেরও দুইটা ফ্লাজেলা ছিল, তার মানে ওরাও সচল ছিল। ঠিক আছে, ওখানে কিন্তু আমরা আলাদাভাবে পড়ি নাই এদের পুংগ্যামেট সচল। হ্যাঁ, পড়ছিলাম কি, মনে আছে পড়ছিলাম? পড়ি নাই তো। আর ছিল এরা হচ্ছে উগ্যামাস টাইপের। তো উগ্যামাস টাইপ মানেই আলাদাভাবে তোমাকে বলে দিতে হবে না যে এরা পুংগ্যামেট সচল নাকি। আমরা জানি উগ্যামাসই হচ্ছে তোমার নিশ্চল স্টিগ্যামেটের সাথে সচল পুংগ্যামেটের মিলন। ঠিক আছে, কমন বৈশিষ্ট্য। আচ্ছা, স্টিগ্যামেট অঞ্চল বা আর্কিগোনিয়াম উৎপন্ন হয়, সুস্পষ্ট হেটেরোমরফিক জনক্রম বিদ্যমান। মার্ক করো। তাহলে নতুন বৈশিষ্ট্য পাইলাম কি কি? 3 নাম্বার, গ্যামেটোফাইটিক অবস্থাকে প্রোথালাস বলা হয়, ভ্রূণ সৃষ্টি হয়, আর হচ্ছে সুস্পষ্ট হেটেরোমরফিক জনক্রম বিদ্যমান। এটাও অবশ্য কমন বৈশিষ্ট্য। আচ্ছা, দেখো টেরিস, এই যে এইটা, ঠিক আছে, এই জিনিসটা তোমরা রাস্তাঘাট হাঁটার সময় একটু লক্ষ্য করিও, প্রচুর দেখতে পাবা। হুম, দেখো বৈশিষ্ট্য বলি, পড়া শেষ। এই যে গোড়ার দিকে মূল, এটা রাইজোমে রূপান্তরিত হয়। রাইজোম হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড, ঠিক আছে, এটা কিন্তু মূল না, রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, আর এর গোড়া দিয়ে যে গুচ্ছ মূল বের হয়, আর উপরের দিকে যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে বলা হয় যৌগিক পত্র। কেন যৌগিক পত্র বলা হয়? কারণ আমি যদি তোমাদেরকে বলি যে এই পুরোটা মিলে হচ্ছে একটা পাতা, এই পুরোটা মিলে হচ্ছে একটা পাতা, হ্যাঁ এইটা আরেকটা পাতা, হ্যাঁ, তো এটা কেমন কথা? এই যে কতগুলো পাতা আশেপাশে, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, এটা কিন্তু পুরোটা মিলে হচ্ছে একটা পাতা। তার কারণ দেখো, এই যে কেন্দ্রের মধ্যে একটা ডান্টা আছে, ঠিক আছে, এটাকে ডান্টা বলি আমরা সোজা কথায়। এই ডানটাকে বলা হচ্ছে র্যাকিস। এই র্যাকিসের দুই পাশ থেকে ছোট ছোট পাতার অংশ বের হয়, এই জন্য এদেরকে আমরা পাতা বলি না, এদেরকে বলি হচ্ছে পত্রক, পাতার অংশ। আচ্ছা, খেজুর গাছেও কিন্তু এরকম দেখা যায়, যৌগিক পত্র আশেপাশে অনেক আছে, খুঁজে পাবা। তাহলে পাতাগুলো হচ্ছে পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক কেন বলা হয়? যে পক্ষল উদ্ভিদদেরকে বলা হয়েছিল, হ্যাঁ দেখো ডানার মতো দেখা যাচ্ছে, পাখার মতো, এবং এরা কি, এই দেখো একটা আরেকটার মুখোমুখি থাকে, জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায়। হম, আচ্ছা, এই হলো পক্ষল যৌগিক। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সার্সিনেট ভার্নেশনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই যে শুরুর দিকে যখন পাতাটা বের হয়, ওই গাছগুলো যদি খুঁজে পাও, গাছের গোড়ার দিকে দেখবা এরকম পেঁচানো পোকার মতো মনে হয়। ছোটবেলায় এগুলো দেখে খেলতাম আর মানুষকে ভয় দেখাইতাম, এই দেখো পোকা নিয়ে এসছে, ঠিক আছে। তো এইটা অংশ, এই যে পেঁচানো থাকে, এটাকে ভার্নেশন। হ্যাঁ, ভার্নেশন শব্দের অর্থ হচ্ছে মুকুলপত্র বিন্যাস, ঠিক আছে, এদের বিন্যাসটা পেঁচানো থাকে, এই জন্য সার্সিনেট বলা হয়, সার্সিনেট ভার্নেশন। শুরু অবস্থায় পাতাগুলো কিরকম থাকে। আচ্ছা, এছাড়া ফার্নের এই যে কচি পাতাগুলো আছে, হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার, ঠিক আছে। এটা একটা নতুন টার্ম, মানে নতুন কয়েকটা জিনিস আছে। কাণ্ডটা রাইজোমে কনভার্ট হবে, পাতাগুলো হবে পক্ষল যৌগিক, কেন্দ্রের মধ্যে থাকবে র্যাকিস, তার দুই দিক থেকে তৈরি হবে পাতা, পাতার মুকুল পত্র বিন্যাস হবে হচ্ছে সার্সিনেট, ভার্নেশন হবে সার্সিনেট। আর কচি পাতাকে, কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। আচ্ছা, ফার্নের পাতার নাম হচ্ছে ফ্রন্ট, এই দেখো পুরোটাকেই মার্ক করে দিছে, পাতাকে বলা হচ্ছে ফ্রন্ট। এদেরকে সাবেরিয়াল বলা হয়। এটা ইচ্ছা মতো স্টার্ট দাও তো, অর্ধবায়বীয় নিচের কোনটি? হ্যাঁ, এটা আসে সাবেরিয়াল বা অর্ধবায়বীয়। দূর মার্কার, ওকে, তাহলে এদেরকে বলা হয় সাবেরিয়াল বা অর্ধবায়বীয়। এই যে ইটের স্তূপেও জন্মায়, পুরাতন ভাঙা দেয়ালের মধ্যেও জন্মায়, ঠিক আছে, অর্ধবায়বীয় বলে। আচ্ছা, এখন দৈহিক গঠন করো দেখি। এই দেখো যা বলেছি তাই, অস্থানিক মূল, গুচ্ছ মূল বের হবে, তারপরে পাতাকে বলা হবে ফ্রন্ট, তারপরে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় ভার্নেশন বা মুকুলপত্র বিন্যাস, মুকুল অবস্থায় কচি বা অবস্থায়কে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন, কচি পাতাকে বলে ক্রোজিয়ার, যৌগপত্র প্রত্যেকটা পত্রখণ্ডকে বলে পিনা। হ্যাঁ, আচ্ছা, পত্রের গোড়া, পত্রের র্যাকিসের নিম্ন প্রান্ত এবং রাইজোম এক প্রকারের অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে এই যে গোড়ার দিকে এইখানে দেখবা যে কিছু মরা মরা পাতার মতো জিনিস দেখা যায়। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে তোমার ওই যে
কি বাদামি রঙের শল্কপত্র, ঠিক আছে, দেখতে অনেকটা বাদামি। তোমরা লক্ষ্য করছো অনেক উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু দেখবা যে যেখান থেকে বের হয় পাতাটা, তার গোড়ার দিকে এরকম একটা বাদামি রঙের আবরণ থাকে। হুম, এটাকে বলা হচ্ছে শল্কপত্র। আচ্ছা, তো এটাকে বলা হয় র্যামেন্টাম, এটা একটা জিনিস। আর এই যে পত্রকের নিম্নতলের কিনারে সোরাই উৎপন্ন হয়। আচ্ছা, সোরাই বা সোরাস এটা কি জিনিস? এই যে পাতাটা ভাঁজ হয় না, এই যে এদের পত্রকে, প্রত্যেকটা পাতাকে কিন্তু বলা হয় পত্রক, এটা একটা পত্রক। হুম, তো এদের পাতাগুলো দেখা যায় যে এইভাবে বাঁকে, এইভাবে যেটা পাতা হয় এইভাবে বেঁকে যায়। হ্যাঁ, তো যখন বেঁকে যায় তখন এই যে কিনারাটা, এখানে এই যে সোরাস উৎপন্ন হয়। সোরাস এখানে তোমার তৈরি হয় হচ্ছে গ্যামেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে সোরাস। আচ্ছা, আর এই যে এটা পাতার অংশ, কিন্তু এই অংশটা, পাতার যে অংশটা এটাকে ঢেকে রাখে, এটা কিন্তু একটা ঢাকনার মতো গঠন করছে অলরেডি, দেখো এই যে এটা ঢাকে রাখছে। এটাকে যখন ঢেকে রাখে তখন এটাকে বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। কি বললাম? ফলস ইন্ডুসিয়াম। আচ্ছা, এটা যেহেতু কোনো ট্রু আবরণ না, এই জন্য এটাকে বলে ফলস ইন্ডুসিয়াম। আচ্ছা, আমরা দেখি এটা আরো আছে দাঁড়াও। সোরাস উৎপন্ন হয়, কাণ্ডের গঠন আমরা পড়বো, তার আগে দেখি এই যে তোমাদের সোরাস দেখে ধরো, এই যে দেখো, এই যে পাতার টিস্যু, এখানে সোরাস উৎপন্ন হয়েছে, স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে বলা হয় সোরাস। হ্যাঁ, এই যে গুড়া, এই যে ফলস ইন্ডোসিয়াম, এটাকে ঢেকে রাখছে, ঠিক আছে। সোরাসের মধ্যে তৈরি হয় হচ্ছে পুংগ্যামেট। এই যে যে কোষ থেকে এখানে তৈরি হয় হচ্ছে স্পোরাঞ্জিয়ার গুচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে অমরা। অমরা মানুষের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কাজ আলাদা। হ্যাঁ, এটা যখন তুমি উদ্ভিদ প্রজনন করবে তখনও দেখবা যে কোষগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কাজ করে। হুম, আসলে যাদের সেই পটেনশিয়াল অ্যাবিলিটি আছে জনন কোষ তৈরি করে, সেই কোষগুলোকে বলা হচ্ছে অমরা। আর মানুষের ক্ষেত্রে অমরা কি? মানুষের ক্ষেত্রে অমরা হচ্ছে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে যে একটা কানেকশন স্থাপন করা, খাদ্যবস্তু সহ অন্যান্য বস্তুর যে বিনিময়, এই কাজটা করে হচ্ছে অমরা, ঠিক আছে। কাজে অমরার কাজ মানুষ আর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। ওকে, তাহলে আমরা এতটুকু দেখলাম। আচ্ছা, এখন আসো টেরিসের অভ্যন্তরীণ গঠন। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। আচ্ছা, সবাই আছো তো না? ঠিক আছে, ওকে, কথা শোনা যায়? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাইজোম বা কাণ্ড, আমরা এখানে কয়েকটা জিনিস কিন্তু অলরেডি পাইছি, তোমরা মার্ক করছো কিনা আমি জানি না। একটা হচ্ছে এই যে রাইজোম, আরেকটা হচ্ছে এই যে র্যাকিস, আরেকটা হচ্ছে পত্র। তাহলে আমরা যদি অন্তর্গঠন দেখি তাহলে প্রত্যেকটারই দেখতে হবে কোনটার ভিতরে কিরকম আছে জিনিস। হ্যাঁ, যেমন আমরা মূলের অন্তর্গঠন দেখি, কাণ্ডের অন্তর্গঠন দেখি, ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে এখানে আমরা 2-3টা অন্তর্গঠন দেখব। পুরোপুরি পড়া লাগবে না, কিছু জিনিস পড়া লাগবে। আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব হচ্ছে টিস্যু তন্ত্র, অষ্টম অধ্যায়ে। হুম, ওইখানে আমরা একটা কবিতা দিয়ে পুরো বইয়ের যত অন্তর্গঠনের ভাস্কুলার বান্ডেলের টাইপ আছে সব মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, অনেকগুলো 20-30টা এমসিকিউ এর সমাধান। আচ্ছা, ঠিক আছে, তোমরা জয়েন করো, দেখি। এটা পড়া হইলে হ্যাঁ, আমরা তাহলে যদি পারি তাহলে ইয়া করব না, অষ্টম অধ্যায়টা আগে পড়তাম। কারণ এই ভাস্কুলার বান্ডেলটা বুঝতে গেলে, অন্তর্গঠনটা বুঝতে গেলে তোমাদের অষ্টম অধ্যায়টাকে পড়া উচিত। আচ্ছা, তাহলে এই অংশটুকু তোমরা আপাতত একটু রিডিং দাও। হুম, আর আমরা এটা নিয়ে ইন ব্রিফ আর একটু কথা বলবো হচ্ছে যখন আমরা ভাস্কুলার বান্ডেল পড়বো বা অন্তর্গঠন পড়বো তখন। আচ্ছা, তাহলে এখানে দেখো, মনে রাখবা যে এপিডার্মিস থাকে হচ্ছে বাইরের দিকে, তারপরে থাকে হচ্ছে হাইপোডার্মিস যেটা 2 স্তর বিশিষ্ট, তারপরে থাকে কর্টেক্স, মার্ক করো 1, এটা 2, এটা 3। হ্যাঁ, তারপরে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে পরিবহন টিস্যু গুচ্ছ। তার মানে জাইলেম টিস্যু আছে এর মধ্যে, যেটা মূল থেকে পানি শোষণ করে পাতা পর্যন্ত নিয়ে যায়। আরেকটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু, যেটা ওই যে খাদ্যটা তৈরি হইলো পাতায় সেটাকে আবার সারা শরীরে ছড়ায় দেয়।
তাহলে এই দুইটা মিলে হচ্ছে জাইলেম ফ্লোয়েম মিলে ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেল মূলে একভাবে সাজানো অবস্থায় থাকে, পাতায় একভাবে সাজানো অবস্থায় থাকে, কাণ্ডের মধ্যে আরেকভাবে সাজানো অবস্থায় থাকে। হ্যাঁ, এগুলোকে বলে হচ্ছে ভাস্কুলার বান্ডেলের টাইপ। ঠিক আছে, এটা কাণ্ডের সাথে পাতার মেলে না, মূলের সাথে কাণ্ডের মেলে না। ঠিক আছে, তো সেইটা কিভাবে সাজানো আছে, এই টাইপটাকে বলে হচ্ছে হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক। ঠিক আছে, এই যে দেখো এখানে ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে কেন্দ্রের মধ্যে দেখো আছে হচ্ছে জাইলেম টিস্যু, এই যে এই অংশটা। ঠিক আছে, আচ্ছা, আর চারদিকে দেখো আছে ফ্লোয়েম টিস্যু, এই যে একটা ফ্লোয়েম, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তার মানে এখানে কেন্দ্রে একটা আছে, তাকে বেষ্টন করে চারদিকে আরেকটা আছে। হুম, এটাকে বলে হচ্ছে ওরিও প্রকৃতির ভাস্কুলার বান্ডেল। হ্যাঁ, এই ওরিও প্রকৃতির ভাস্কুলার বান্ডেল আবার দুই রকম, একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক জাইলেম কেন্দ্রিক, আরেকটা হইতে পারে লেপ্টোসেন্ট্রিক। হ্যাঁ, লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ফ্লোয়েম কেন্দ্রিক ড্রাসিনা নামে একটা জিনিস আছে, আর ইউকা, এই দুইটার ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আর হচ্ছে জাইলেম কেন্দ্রিক হচ্ছে লাইকোপোডিয়াম সেলাজিনেরা টেরিস। ওই যে বললাম একটা, আমার কিভাবে এত দিন মনে আছে, কবে পড়ছি, হ্যাঁ, একটা ছড়া আছে, মুক্তা দি বড্ড একা, ওইটা দিয়ে এটা মনে রাখা যায়। আচ্ছা, ওটা আমরা তখন পড়বো। তাহলে আপাতত মনে রাখো যে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল এদের ক্ষেত্রে থাকে। তাহলে বাইরের দিকে এপিডার্মিস, তারপরে দুই স্তর বিশিষ্ট হাইপোডার্মিস, হাইপো মানে নিচে, হাইপার মানে উপরে, আমি বহুকাল বলছি আর বলিব না। তাহলে এটা দুই স্তর বিশিষ্ট, তারপরে একাধিক স্তর বিশিষ্ট কর্টেক্স, বহু স্তর বিশিষ্ট কর্টেক্স। কর্টেক্স এর কাজ হচ্ছে খাবার দাবার সঞ্চয় করা, পরিবহনে হেল্প করা। হ্যাঁ, আচ্ছা, আর ভাস্কুলার বান্ডেল পরিবহন টিস্যু গঠন করবে কে, হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেমটা থাকবে কেন্দ্রে। আমরা দেখলাম রাইজোমেরটা, এবার আসলে র্যাকিসেরটা। র্যাকিস কোনটা, পাতার ডানটা। ঠিক আছে, সোজা কথা। র্যাকিসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ওরকম এপিডার্মিস পাবো, এপিডার্মিস দিয়ে পরিবেষ্টিত অবস্থায় স্ক্লেরেনকাইমা কোষের পাবো হাইপোডার্মিস। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা মার্ক করো। ওকে, তারপরে হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত অবস্থায় আবারও কর্টেক্স পাবো, লেয়ার কিন্তু ওইগুলাই, এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স। হ্যাঁ, তাহলে এটা 3 নম্বর লেয়ার। এখানে পাবো অশ্বক্ষুরাকৃতির স্টিলি। অশ্বক্ষুরাকৃতির স্টিলি, এটা পরিবহন কলাগুচ্ছ। এই যে স্টিলিও আমরা ওখানে গিয়ে পড়বো সুন্দরভাবে। হ্যাঁ, স্টিলি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট অঞ্চল। এখানে যদি এই প্রস্থচ্ছেদ কিন্তু না, এটা রাইজোমের। আচ্ছা, স্টিলিটা কি, ওই যে তোমার হাইপোডার্মিস নিচে থাকে, তার নিচে থাকে হচ্ছে অন্তত্বক, আবার এন্ডোডার্মিস। হ্যাঁ, সেটার নিচে আবার থাকে এটা পরিচক্র। তো ওইখান থেকে কেন্দ্র পর্যন্ত যে অঞ্চলটা, না বুঝবাই না তোমরা, এখন বাদ দাও। আচ্ছা, তোমরা এটা জাস্ট মনে রাখিও যে এখানে পরিবহন কলাগুচ্ছ। আচ্ছা, এটা অশ্বক্ষুরাকৃতির স্টিলি থাকে এখানে, আর ভাস্কুলার বান্ডেল এখানেও হেড্রোসেন্ট্রিক। এতটুকু মনে রাখো। তাহলে আমরা ইয়ার ক্ষেত্রেও দেখলাম এপিডার্মিসের পরে দুই স্তর বিশিষ্ট হাইপোডার্মিস, কর্টেক্স পাইলাম, তারপরে কি হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। র্যাকিসের ক্ষেত্রেও সেম, বাট এখানে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত হবে হাইপোডার্মিস, তারপরে অশ্বক্ষুরাকৃতির স্টিলি পাওয়া যাবে। ওকে, এরপরে এসো পত্র। পত্রকের ক্ষেত্রে দেখো, এই যে ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক উভয় একসারি কোষ দিয়ে গঠিত। ঊর্ধ্বত্বকে কিউটিকল থাকবে, আচ্ছা, নিম্নত্বকে পত্ররন্ধ্র বিদ্যমান। উভয় ত্বকের মাঝামাঝি মেসোফিল টিস্যু থাকে, এখানে স্পঞ্জি ও প্যালিসেড প্যারেনকাইমা বিদ্যমান। পরিচক্র অন্তত্বক তোমরা এখন বুঝিবে না। হ্যাঁ, জাস্ট মনে রাখো পরিচক্র অন্তত্বক যুক্ত রাখে, এই অংশটা আমি আবার পড়াই দিব। আচ্ছা, জাস্ট একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা আর সমপৃষ্ঠ পাতা। একটা আম গাছের পাতা নিয়ে যদি তোমরা দেখো, দেখবা পাতার উপরের সারফেসটা কি সুন্দর চকচক করে, গ্লসি। হ্যাঁ, নিচের অংশটা দেখবা, এটা আলোর দিকে ধরলেই দেখা যায় নিচের অংশটা ডোরাকাটা ডোরাকাটা। হ্যাঁ, এরকমটা স্মুথ না কিন্তু উপরের মতো। অথবা জামের পাতা আরো সুন্দর গ্লেজ করে। তো ওই যে উপরের অংশটা গ্লেজ করতেছে, আমরা পড়ছিলাম যখন একটা কিউটিকলের আবরণ থাকে, যেটার কাজ হচ্ছে প্রস্বেদন রোধ করা। তাহলে প্রস্বেদন হবে কোন দিক দিয়ে, পাতার নিচের যে অংশটা রাফ থাকে, ওই অংশটার মধ্যে স্টোমাটা থাকে, পত্ররন্ধ্র থাকে, ওই অংশটা দিয়ে হবে হচ্ছে প্রস্বেদনটা। আচ্ছা,
আরেকটা হচ্ছে এই যে সমপৃষ্ঠ পাতা। সমপৃষ্ঠ হচ্ছে পাতার দুই পিঠই দেখতে একরকম হবে। আচ্ছা, এরকম যদি হয় কোনো পাতা তাহলে তাদের ক্ষেত্রে এই যে প্যারেনকাইমা কোষ থাকবে। হ্যাঁ, প্যারেনকাইমা কোষগুলোতে এক ধরনের যেকোনো থাকবে, হয় স্পঞ্জি অথবা প্যালিসেড প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমার কোষগুলো কোষ অবকাশযুক্ত, এরকম গ্যাপ গ্যাপ থাকে। আর প্যালিসেড প্যারেনকাইমার কোষগুলো এইভাবে একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় থাকে। হ্যাঁ, তো এই যে এদের মধ্যে যেহেতু গ্যাপ থাকে, এদের মধ্য দিয়ে কিন্তু প্রচ্ছেদন হতে পারে ভালো। আচ্ছা, আর এদের মধ্য দিয়ে কিন্তু ভালো প্রচ্ছেদন হইতে পারে না। ঠিক আছে, এদের যেহেতু বিষম পৃষ্ঠ পাতা, এদের ক্ষেত্রে দুই রকমের প্যারেনকাইমাই থাকবে, প্যালিসেড স্পঞ্জি দুইটাই। আচ্ছা, আর এই যে পরিচক্র অন্ততক বাকি থাকলো, তো এটা বাকি থাকবে। টেরিসের জননে আসো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো মোটামুটি? যেটা বুঝতে বললাম যে দরকার নেই এখন সেটা বাদে। হ্যাঁ ভাই, মোটামুটি বুঝছি। গুড, ওকে। অঙ্গজ জননের ক্ষেত্রে আসো। অঙ্গজ জনন কি দিয়ে হইতে পারে একটু চিন্তা করে, এর পার্টস কি কি আছে? গোড়ার দিকে রাইজোম আছে, রাইজোম দিয়ে অঙ্গজ জনন হয় এটা আমরা জানি। হ্যাঁ, আলুর ক্ষেত্রে টিউবার হয়। হ্যাঁ, আদা শটি এদের ক্ষেত্রে রাইজোম হয়, তোমরা পড়ছো এগুলা। তাহলে এটা রাইজোম, এটা দিয়ে অঙ্গজ জনন হইতে পারে। শাখাগুলো বিচ্ছিন্ন হয়, শাখাগুলো থেকে মূল পাতার সৃষ্টি হতে পারে। অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে স্পোর সৃষ্টি হয়, আমরা এটা ছত্রাকের ক্ষেত্রে দেখেছিলাম। ভালো। স্পোর সৃষ্টি হলে অবশ্যই স্পোরাঞ্জিয়া সৃষ্টি হইতে হবে। ঠিক আছে, এটা কখনোই গোলাবা না, আমি আবারও বলছি, অযৌন জননের ক্ষেত্রে স্পোর সৃষ্টি হবে। স্পোর তৈরি হয় স্পোরাঞ্জিয়া থেকে। যৌন জননের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টি হবে, গ্যামেট সৃষ্টি হবে গ্যামেটাঞ্জিয়া থেকে। ওকে, আচ্ছা। স্পোরাঞ্জিয়ার অভ্যন্তরে স্পোর উৎপন্ন হবে। দেখো, এই যে স্পোরাঞ্জিয়া গুলো গুচ্ছাকারে অবস্থান করে, এর গুচ্ছকে বলা হয় সোরাস। আমি একটু আগে দেখাইছিলাম, আবার দেখাবো। প্রত্যেকটা সোরাস বাদামি বর্ণের এবং বৃক্কাকার, এই যে কিডনি আকারের। এটা গোল করো, কিডনির মতো দেখতে। যে টিস্যু থেকে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় তাকে বলে প্লাসেন্টা, এটা আমরা দেখছি, আবার দেখবো। পত্রকের কিনারা বেঁকে এসে ঢেকে রাখে, একে বলে ফলস ইন্ডোসিয়াম, এটাও দেখছি, আবার দেখবো। সোরাসকে ঢেকে রাখে। আচ্ছা, উৎপন্নকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। যে পাতাটা থেকে স্পোর উৎপন্ন হবে তাকে বলা হয় স্পোরোফিল। স্পোরাঞ্জিয়ার একটা বৃক্ক থাকে, সরি, একটা বৃন্ত থাকে মোটা, আর একটা উপবৃত্তাকার ক্যাপসুল থাকে। বৃন্তের মাথায় ক্যাপসুল অবস্থিত, ক্যাপসুলের মধ্যে আবার থাকে অ্যানুলাস, তোমার হচ্ছে স্টোমিয়াম এবং বৃন্ত। এই যে, এই দেখো এখানে, এটা একটা পাতা, স্পোর উৎপন্নকারী পাতা, এটার নাম হচ্ছে স্পোরোফিল। স্পোরোফিল। আর এখান থেকে এই যে গোড়ার অংশটা ঢেকে রাখছে, এটা ফসিন্ডোসিয়াম। এই যে এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়া, এই যে গোড়ার দিকে একটা বৃন্ত আর উপরের দিকে একটা থলির মতন অংশ। এরা গুচ্ছাকারে অবস্থান করে যখন, তখন এদেরকে বলা হয়, সব মিলায় বলা হয় স্পোরাঞ্জিয়ার গুচ্ছ, সোরাই। হ্যাঁ, সোরাস। ওকে, স্পোর যে টিস্যু গুলো থেকে উৎপন্ন হচ্ছে এদেরকে বলা হচ্ছে প্লাসেন্টা। অমর আর ইংরেজি হচ্ছে প্লাসেন্টা। ওকে, আচ্ছা, এটার দুইটা অংশ, একটা বৃন্ত গোড়ার দিকে আর একটা হচ্ছে ক্যাপসুল উপরের দিকে। হ্যাঁ, এই ক্যাপসুলের মধ্যে এই যে অ্যানুলাস থেকে উপরের দিকে স্টোমিয়াম থাকে। হ্যাঁ, আর তো এই যে গোড়ার দিকে স্টক থাকে, বৃন্ত থাকে। হ্যাঁ, এখন এই দেখো, এখানে যে কোষগুলো আছে, এই যে এই কোষগুলো, হ্যাঁ, এই কোষগুলোর গঠন কিন্তু অ্যানুলাসের কোষগুলোর মতো না। অ্যানুলাসের কোষগুলো দেখো শক্ত প্রাচীর বিশিষ্ট, অনেক শক্ত কোষ। স্টোমিয়ামের কোষগুলো কিন্তু তুলনামূলকভাবে নরম হয়। আর এদের ভিতরে তৈরি হয় হচ্ছে কি স্পোর গুলো। হ্যাঁ, এখন একটু পরো, অ্যানুলাস এই দেখো কাইটিন নির্মিত পুরু প্রাচীর বিশিষ্ট। অ্যানুলাস গুলো পানিগ্রাহী। স্টোমিয়াম হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, বলয় আকার। হ্যাঁ, আচ্ছা, আর বৃন্ত হচ্ছে গোড়ার দিকে। এখন যখন স্পোর গুলো হয়ে যাবে পূর্ণাঙ্গ, তখন দেখা যাবে এই কোষগুলো যেহেতু পানিগ্রাহী, এই কোষগুলো পানি শোষণ করবে। পানি শোষণ করলে কি হবে? কোষগুলো ফুলে যাবে। এখন মনে করো নরমাল একটা শেপে এরা বেষ্টন করে আছে, যখন কোষগুলো ফুলে যাবে তখন এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা বড় হয়ে যাচ্ছে ফুলে,
তখন একটা টান পড়তেছে কিন্তু। হ্যাঁ, এখন এই টানের মনে করো এদিক দিয়ে টান পড়বে, টান পড়লে কি হবে, এই কোষগুলো ফুলতে থাকবে এদিক দিয়ে এদিক দিয়ে। হ্যাঁ, এই কোষগুলো পানি শোষণ করে এদিক দিয়ে ফুলবে। এখন স্টোমিয়াম তো আর পানি শোষণ করবে না। সে যখন পানি শোষণ করবে না, তার প্রাচীরও আবার তুলনামূলকভাবে নরম। তাহলে দেখা যাবে যখন দুই দিক দিয়ে টান পড়বে তখন এটা ঠাস করে ফেটে যাবে। যখনই ফাটবে তখন স্পোর গুলো উন্মুক্ত হবে। বুঝছো ঘটনাটা? জি ভাইয়া। ওকে, স্পোর গুলো ডিপ্লয়েড হবে। আমরা কারণ জানতেছি স্পোর হচ্ছে অযৌন জনন। হ্যাঁ, অযৌন জননের মধ্যে তেমন প্রাণী বা তেমন উদ্ভিদই তৈরি হবে যেমনটা মাতৃ উদ্ভিদ বা মাতৃপ্রাণীটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অবশ্যই ডিপ্লয়েড হবে। মায়োসিস বিভাজনের মাধ্যমে স্পোর মাতৃকোষ থেকে আর কি হবে, হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হবে। আচ্ছা, স্পোরেঞ্জিয়া থেকে 64টা স্পোর সৃষ্টি হবে, গাঢ় বাদামি হবে। আচ্ছা, দ্বিস্তরী জার্মপোর যুক্ত হবে, স্পোর সৃষ্টি। আচ্ছা আচ্ছা, সুন্দর। এখন ঝামেলা এই পর্যন্ত কিন্তু নাই। ঝামেলা কখন সৃষ্টি হয়, আমরা যখনই দেখলাম যে এদের জনন হচ্ছে 3 প্রকার, অঙ্গজ, অযৌন এবং যৌন। হ্যাঁ, তখন এই যে যৌন জননটা এদের ক্ষেত্রে যেটা আছে, এই যৌন জননটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। মানে এদের যৌন জননটা হঠাৎ করেই হতে পারে না। বুঝছো কেন হঠাৎ করে হতে পারে না? তার কারণ এদের যৌন জননটা ঘটানোর জন্য আমরা দেখলাম যে এটা হচ্ছে তোমার উভচর। হুম, তো উভচর, সরি, এরা তো উভচর না, ওরা ছিল উভচর। যাই হোক, এই যৌন জননটা ঘটানোর জন্য এদেরকে অবশ্যই অযৌন জননের মধ্য দিয়ে আসতে হয়। ঠিক আছে? তো আমি একটু আগে যেটা বললাম যে স্পোর উৎপন্ন, এটা হচ্ছে অযৌন জনন। আর অযৌন জননের ক্ষেত্রে স্পোর গুলো হবে মাতৃ উদ্ভিদের অনুরূপ। মানে মা যদি হয় ডিপ্লয়েড, তাহলে নতুন যে উদ্ভিদটা হবে স্পোর সৃষ্টির মাধ্যমে যে স্পোরটা হবে, স্পোরটাও হবে কি ডিপ্লয়েড। যদি মা হ্যাপ্লয়েড হয় তাহলে স্পোরটাও হবে হ্যাপ্লয়েড, যেমন আমরা ছত্রাকের ক্ষেত্রে দেখছি। ওখানে কিন্তু কোনো ঝামেলা নেই। কিন্তু এদের ক্ষেত্রে দেখো, এই স্পোর গুলো আবার মায়োসিসের মধ্য দিয়ে যায়। ঠিক আছে? এই যে দেখো এখানে বলছে, এই যে মায়োসিস বিভাজনের মাধ্যমে স্পোর মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। ঠিক আছে? এই যে হ্যাপ্লয়েড স্পোর গুলো উৎপন্ন হইলো, এই হ্যাপ্লয়েড স্পোর গুলো পরবর্তীতে অঙ্কুরোদিত হয়ে এই যে এখানে একটা প্রোথ্যালাস গঠন করে। ঠিক আছে? এই দেখো, তারপর এই প্রোথ্যালাসের মধ্যে তার যৌন জনন সংগঠিত হয়। এটা একটু কেয়ারফুলি শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরা গ্যামিটোফাইটিক উদ্ভিদ কখন সৃষ্টি হয়? অযৌন স্পোর সৃষ্টি হইলো, ঠিক আছে, কিন্তু তারপরে সেই ডিপ্লয়েড স্পোর গুলো থেকে যখন হ্যাপ্লয়েড স্পোরে কনভার্ট হইলো, তখন এই হ্যাপ্লয়েড স্পোর গুলা কনভার্ট হয়ে হচ্ছে যৌন স্পোরে। ঠিক আছে? আচ্ছা, এই দেখো গ্যামিটোফাইটিক উদ্ভিদ, পেরিসের স্পোরোফাইট থেকে সৃষ্ট স্পোর রেণু হলো লিঙ্গধর বা গ্যামিটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে? এই যে লিঙ্গধর গ্যামিটোফাইটের প্রথম কোষ, মানে এরা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, বুঝছো তোমরা ব্যাপারটা কি হয়? কথা শোনা যায় না? হ্যাঁ ভাইয়া। খুব টায়ার্ড হয়ে গেছো, বুঝতে পারছি। ওরা কিন্তু শেষ। আমার দোষ নাই, তোমরা পড়তে চাইছো, একটু রেসপন্স করতে হবে। কারণ আমি এটা নিয়ে 3টা পড়াচ্ছি, বললামই। হ্যাঁ, তো আমি যদি এখনো পড়াইতে পারি, তোমরা একটু তো রেসপন্স করতেই পারো। হ্যাঁ, ওকে, তাহলে দেখো কি হবে। এখান থেকে শুরু হবে ফার্নের গ্যামিটোফাইটিক দশা। এটা হবে হৃৎপিণ্ডকার বা হার্ট শেপড। দেখো কি সুন্দর, হার্টের মতো দেখতে। হ্যাঁ, এটার উপরের দিকে তৈরি হবে আর্কিগোনিয়াম। হ্যাঁ, আর নিচের দিকে তৈরি হবে অ্যান্থেরিডিয়াম। আমরা জানি আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননের জন্য, হ্যাঁ, স্ত্রী জননাঙ্গ। আর নিচের দিকে অ্যান্থেরিডিয়াম হচ্ছে পুংজননাঙ্গ। এখান থেকে রাইজোয়েড সৃষ্টি হবে। রাইজোয়েডের কাজ কি? পানি শোষণ করা। দেখো এই অবস্থা কিন্তু থ্যালাস টাইপের, আবারও বলি। হ্যাঁ, যেহেতু এরা উন্নতির দিকে আসতেছে কিন্তু পুরোপুরি আগের বৈশিষ্ট্যকে ভুলতে পারে নাই, এই জন্য জীবনে জননের সময় হইলেও একবার এরা আগের কথা মনে করে। হ্যাঁ, পূর্বের ইতিহাসকে স্মরণ করে।
আচ্ছা, তো পরে দেখো এরা গ্যামিটোফাইটে হৃৎপিণ্ডাকার রাইজয়েড উৎপন্ন হয়, উপরের দিকে অগ্রস্থ খাঁজ আসছে এদের ক্ষেত্রে। ওই যে আবার ওদের রিক্সিয়া ছিল, রিক্সিয়ার মতো। হ্যাঁ, আচ্ছা, প্রোথ্যালাস সবুজ বর্ণের, স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ। ঠিক আছে, দেখো এদের কিন্তু ক্লোরোফিল থাকে, কাজে এরা কিন্তু ওইভাবে ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না। ঠিক আছে, আচ্ছা, আমরা অন্যান্য ক্ষেত্রগুলোতে কিন্তু দেখছি যে তারা ওই মাতৃ উদ্ভিদের উপর নির্ভরশীল প্রজননের জন্য, বাট এক্ষেত্রে প্রোথ্যালাসটা কিন্তু ডিপেন্ডেন্ট না। তাদের আলাদাভাবে রাইজোয়েড আছে, তারা পানি গ্রহণ করতে পারে, ক্লোরোফিল আছে, তারা খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদেরকে সহবাসী উদ্ভিদ কেন বলা হয়? কারণ এটা একই থ্যালাসের মধ্যে আর্টিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়া উভয়ই তৈরি হয়। ওকে, যৌন জননের ক্ষেত্রে কি হবে? এই যে অ্যান্থেরিডিয়া থেকে তোমার তৈরি হবে পুংগ্যামেট, আর্টিগোনিয়া থেকে তৈরি হবে স্ট্রিগ্যামেট, তারপর এদের মধ্যে নিষেক ঘটবে। দেখো আর্কিগোনিয়ার গঠনটা একটু হালকা দেখতে হবে, এত বেশি লাগে না। দেখো আর্কিগোনিয়ার ক্ষেত্রে এই যে গোড়ার দিকে একটা কোষ থাকে, এটা বড় থাকে তুলনামূলক, এটাকে বলে ডিম্বাণু। আর উপরের দিকে এটাকে বলে গ্রীবা। গ্রীবার গ্রীবা, এখানে কিছু কোষ থাকে, এদেরকে বলে গ্রীবা নালিকা কোষ। এই কোষগুলো সবগুলোই ডিজেনারেট করে পরবর্তীতে। যখন নালীপথটা উন্মুক্ত হয়ে যায়, ডিম্বাণুটার গঠন সম্পূর্ণ হয়, তখন এই রাস্তা দিয়ে ডিম্বাণুটা বাইরে বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, বের হয়ে আসতে পারে। ঠিক আছে, এটা একটা ঘটনা। এই নালীপথটি মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে। এটা ইম্পর্টেন্ট, এইটা মার্ক করো। ওকে, অ্যান্থেরিডিয়া দেখো। আচ্ছা, অ্যান্থেরিডিয়া হচ্ছে, আমরা দেখছি যে এটা হচ্ছে তোমার এখানে তৈরি হবে পুংগ্যামেট গুলো। পুংগ্যামেট গুলো তৈরি হবে, পুংগ্যামেট গুলো বহু ফ্লাজেলা বিশিষ্ট হবে, এটা মার্ক করা দরকার। কারণ আমরা দেখছি ব্রায়োফাইটের ক্ষেত্রে এটা কেবল 2 ফ্লাজেলা বিশিষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা, এর ভিতরে 20 থেকে 50টা শুক্রাণু, এটাও মার্ক করো, এটাও লাগে। মাতৃকোষ বা এন্ড্রোসাইট বলা হয় এটাকে, এটাও মার্ক করো। নাশপাতি আকৃতির, এর আবরণ 3টা লেয়ার দিয়ে গঠিত, বহু ফ্লাজেলা যুক্ত। যখন এটা ম্যাচিউর হয়ে যায় তখন এটা বাইরে বের হয়ে আসে, সাঁতার কাটতে থাকে। আচ্ছা, সাঁতার কাটার পরে কি হবে? নিষেক হবে। হুম, ওই যে গিয়ে এখানে যে নালিকা কোষ, নালী তৈরি হয়েছে, এখানে গিয়ে নিষিক্ত হবে। আচ্ছা, নিষেক হওয়ার পরে এটা অঙ্কুরোদিত হবে। হ্যাঁ, অঙ্কুরোদিত হবে মানে এখান থেকে প্রাথমিকভাবে একটা পাতা বের হবে, তারপর ধীরে ধীরে মূল গঠিত হবে, এখানে রাইজয়েড গঠিত হবে, এইভাবে ঘটনাটা ঘটবে। আচ্ছা, এই যে দেখো নতুন স্পোরোফাইটিক উদ্ভিদের কথা বলছে। জাইগোট বা স্পোর হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড দশা। ঠিক আছে, আমি বলছিলাম তোমাদের, আবার বলি। স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড, তাহলে যখনই জাইগোট গঠন হইলো তখনই কিন্তু শুরু হইলো স্পোরোফাইট দশাটা। তাহলে গ্যামিটোফাইটের প্রথম কোষ কে ছিল, মনে আছে এখন তোমাদের? ভুলে গেছো? একটু আগেই পড়েছি। এই যে স্পোর যে তৈরি হলো, সেই স্পোরটা ছিল না গ্যামিটোফাইটের প্রথম কোষ? হ্যাপ্লয়েড স্পোরটা, এই যে এখানে, জি ভাইয়া। এই যে হ্যাপ্লয়েড স্পোরটা হ্যাঁ সৃষ্টি ভাইয়া। হলো, এই স্পোরটা ছিল হচ্ছে গ্যামিটোফাইটের প্রথম কোষ। আর স্পোরোফাইটের প্রথম কোষ কে হবে তাহলে? এই যে যখন জাইগোট গঠন হইলো, সেই জাইগোটটা হবে স্পোরোফাইটের প্রথম কোষ। আচ্ছা, ওকে, এখন এদের জনুক্রম আমরা শুরুতে বৈশিষ্ট্যে পড়ছি, এদের জীবনচক্রে হেটেরোমরফিক জনুক্রম বিদ্যমান। মানে কি? সুস্পষ্ট দুইটা আলাদা আলাদা জনুক্রম থাকবে। এই যে দেখো এখানে, কোন জীবের জীবনচক্র সম্পন্ন করার জন্য পর্যায়ক্রমে ডিপ্লয়েড, স্পোরোফাইটিক বা রেণুধর এবং হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইটিক বা লিঙ্গধর জনুর আবির্ভাবকে বলা হয় জনুক্রম। জনুক্রমের সংজ্ঞা মুখস্থ লাগবে, আমি পরের দিন ধরবো সবাইকে। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে স্পোরোফাইটিক জনুর ক্ষেত্রে আমরা দেখছি স্পোরোফাইট তাহলে শুরু হচ্ছে কোথা থেকে? যখন জাইগোট গঠন হচ্ছে। জাইগোটটা কিভাবে আসলো? ওই যে সোরাস উৎপন্ন হবে স্পোরেঞ্জিয়ার, তোমার হচ্ছে সোরাস উৎপন্ন হবে, তারপরে সেখানে স্পোরেঞ্জিয়ার গুচ্ছ তৈরি হবে। হুম, তারপরে সেখান থেকে তৈরি হবে কি নতুন ভাবে স্পোর, সেই স্পোর আবার হ্যাপ্লয়েড হবে, হয়ে সেটা অঙ্কুরোদিত হবে, প্রোথ্যালাস হবে। হ্যাঁ, প্রোথ্যালাসের পরে সেখানে আর্কিগোনিয়া অ্যান্থেরিডিয়া তৈরি হবে।
সেখান থেকে গ্যামেট সৃষ্টি হবে, তারপরে গ্যামেট গুলো যখন নিষিক্ত হবে তারপরে শুরু হবে এই সময়টা, হ্যাঁ, যেটা ডিপ্লয়েড অবস্থায় সেটা হচ্ছে স্পোরোফাইটিক। আর গ্যামিটোফাইটিক জন্য কখন থেকে শুরু হবে? যখন মায়োসিস প্রক্রিয়ায় স্পোরটা বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পর যখন সেটা হ্যাপ্লয়েড হলো সেটাই হচ্ছে গ্যামিটোফাইটিক। তাহলে চিন্তা করো কোন দশাটা বেশি? অবশ্যই ডিপ্লয়েড দশাটা বেশি, কারণ এই যে নিষিক্ত হওয়ার পর থেকে যতক্ষণ না পর্যন্ত নিষিক্ত হয়ে উদ্ভিদ বড় হচ্ছে, অঙ্কুরোদিত হচ্ছে, বড় হচ্ছে, সোরাস উৎপন্ন হচ্ছে, সোরাস থেকে স্পোর হচ্ছে, সেই স্পোর থেকে আবার তোমার যতক্ষণ না হ্যাপ্লয়েড হচ্ছে, এই পুরো সময়টা কিন্তু হচ্ছে স্পোরোফাইটিক। মায়োসিস বিভাজনটা হওয়ার পর থেকে গ্যামেট সৃষ্টি আর নিষেক এতটুকু সময় হচ্ছে গ্যামিটোফাইটিক পিরিয়ড। তার মানে গ্যামিটোফাইটিকটা সংক্ষিপ্ত, স্পোরোফাইটিকটা অনেক দীর্ঘ। এই দেখো নিচে কি বলছে, জীবন চক্রের স্পোরোফাইটিক পর্যায়ে বেশ দীর্ঘ, গ্যামিটোফাইটিক পর্যায়ে বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায়ে আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র। আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র, তাই এরূপ জননকে বিষম আকৃতির বা হেটেরোমরফিক জনক্রম বলা হয়। বুঝছো ঘটনাটা? বুঝছো হেটেরোমরফিক জনক্রম কি? জি ভাইয়া। আচ্ছা, যে জনক্রমে রেণুধর বা স্পোরোফাইটিক এবং গ্যামিটোফাইটিক দুটি দশাই সমান হবে তাকে বলা হবে ডিপ্লোবায়োন্টিক জনক্রম। আর এদের মধ্যে যদি আকৃতিগত পরিবর্তন থাকে তখন তাকে বলা হবে হেটেরোবায়োন্টিক জনক্রম। ঠিক আছে? তার মানে আকার আকৃতি এবং গঠনগত দিক থেকে যদি স্বতন্ত্র হয় তখন তাকে বলা হবে হেটেরোমরফিক। যদি দুইটা ফেজের সময় সমান হয় তখন তাকে বলা হবে ডিপ্লোবায়োন্টিক। আর এই ডিপ্লোবায়োন্টিক জনুক্রমের মধ্যে যদি এদের আকৃতিগত পরিবর্তন থাকে, হ্যাঁ, তখন তাদেরকে বলা হবে হেটেরোবায়োন্টিক। টেরিসের গুরুত্ব স দিয়ে মনে রাখা যায়, স দিয়ে শাক হিসেবে এদের খাওয়া যায়। ওই যে ঢেকি শাকের কথা আমি বলছিলাম, ঘর সাজানোর জন্য ব্যবহার করা যায়, তারপরে সার, জৈব সার তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেরিসের গুরুত্ব। শনাক্তকারী বৈশিষ্ট্য সব পড়া হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এটা আর পড়তে হবে না, তোমরা একবার রিডিং দিয়ে নিবা। ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে পার্থক্য আমরা বহুবার পড়েছি, বহুকাল পড়েছি, আর পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, শেষ কিন্তু অধ্যায়। এখন বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা?